আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আমি রিদওয়ানা বিনতে জলিল। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। সকাল 8টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। এই ধাপে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কিছুটা কম। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহান সিনথির রিপোর্টে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার 168টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়। এর মধ্যে 155টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিটিতে 4 জন করে পুলিশ ও 16 জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়। কুমিল্লার লাকসাম, মেঘনা ও মনোহরগঞ্জ উপজেলার প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে ভোট নেওয়া হয়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে ছিল প্রশাসনের কঠোর নজরদারি। উৎসব আমেজে বাগেরহাটের কচুয়া ও রামপাল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে। খুব ভালো লাগতেছে ভোট দিতে এসে, আমার অনুভূতিটা অনেক ভালো। প্রথম ভোট দিলাম, আমার অনুভূতিটা অনেক ভালো লাগছে ভোট দিয়ে। চুয়াডাঙ্গার দামুরহুদা ও জীবননগর উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। নির্বাচন সুষ্ঠু করতে উপজেলা দুটোতে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল 2 প্লাটুন বিজেপি, পুলিশ, র্যাব ও আনসার সদস্য। সুস্থ সুন্দরভাবে ভোটটা আমি এবার দিতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। সুন্দর পরিবেশে আমাদের এখানে ভোট হচ্ছে। কক্সবাজার সদর, উখিয়া ও কুতুবদিয়া 3 উপজেলার প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ চললেও প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সীমিত ভোটার উপস্থিতির মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়। ভোট তো আমাদের নাগরিক অধিকার, আমাদের তো ভোট দিতে হবে। যে আমাদের ভালো মন্দ বুঝবেন সেরকম একজন জনপ্রতিনিধি আমি প্রত্যাশা করি। অবশ্যই এমন প্রতিনিধি চাই যিনি আমাদের জনকল্যাণমূলক কাজ করবেন। হিলির হাকিমপুর উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি ছিল কম। বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় সকাল থেকে বিরতিহীনভাবে ভোট হয়। ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রংপুরের পীরগাছা ও কাউনিয়ার ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিভাবে ভোট দিচ্ছি, কোনো ঝামেলা নেই। যেভাবে নিরপেক্ষভাবে ভোট হচ্ছে, খুব শান্তশিষ্টভাবে যেন আমরা রেজাল্ট পাই। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলার কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হয়। শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে। মধ্যে ঠিক মতনের মধ্যে যাতে নষ্ট না হয়। ভোটটা খুব সুস্থভাবে হচ্ছে। মুন্সিগঞ্জে 2টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3টি পদের সবাই নির্বাচিত হওয়ায় ভোট হয় শুধু গজারিয়ায়। গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটায় ভোটার উপস্থিতি ছিল খুবই কম। 1 ঘন্টায় 3 কেন্দ্রে ভোট পড়ে মাত্র 67টি। জয়পুরহাটের 3 উপজেলায় বৃষ্টির মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। রাঙামাটি সদর, কাউখালী, বরফকোল ও জুরিয়াছড়ি উপজেলায় হেলিসোরটি কেন্দ্রগুলো সহ মোট 52টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। সকালে বৃষ্টির কারণে ভোটার কম থাকলেও বৃষ্টি কমার পর উপস্থিতি বাড়ে। এছাড়াও ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, যশোর, ফরিদপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, সাতক্ষীরা, নওগাঁ, মেহেরপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। নুসরাত জাহান সিনথি, আরটিভি। এই মুহূর্তে পঞ্চগড় থেকে সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদ এবং জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিনয় রায় তপু। হারুনের কাছে যাব শুরুতেই। হারুন, সারাদিন ভোট গ্রহণের পর এখন ভোট গণনার কাজ চলছে, একটু জানতে চাই সবশেষ কি অবস্থা। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে পঞ্চগড়ের 3টি উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে এখানে 33 জন প্রার্থী কিন্তু অংশ নিচ্ছেন। তো আমরা সারাদিন যে বিষয়টি লক্ষ্য করেছি, এখানে কিন্তু শান্তিপূর্ণ এবং নিরবিচ্ছিন্নভাবে ভোট প্রদান করেছেন ভোটাররা। এখানে 4,39,873 জন ভোটার রয়েছে। তবে এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে 2টি উপজেলায়
দুটি উপজেলায়, তেঁতুলিয়া উপজেলায় 58% ভোট কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে এবং সেই সাথে আটোয়ারী উপজেলায় 51%, তবে পঞ্চগড় সদর উপজেলায় কিন্তু মাত্র 22% ভোট প্রদান করেছে ভোটাররা। এখন যে কাজটি চলছে, যে গণনা চলছে, আমি আছি যে পঞ্চগড় সদর উপজেলার যে কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমে কিন্তু আসলে একটি একটি করে কেন্দ্র থেকে রেজাল্ট আসছে, এই রেজাল্টগুলো কিন্তু তারা এখানে প্রকাশ করছেন। তো সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড় সদর উপজেলায় এখন পর্যন্ত 22টি কেন্দ্রের রেজাল্ট কিন্তু এখানে এসেছে। সেই 22টি কেন্দ্রের রেজাল্টে কিন্তু আমরা দেখেছি যে এখানকার একজন প্রার্থী কিন্তু ফেসবুকে বিভিন্নভাবে প্রচারণা করছেন, যে এগিয়ে রয়েছেন, তার নাম হলো শাহনাজ প্রধান শুভ। আরেকটি বিষয় হচ্ছে যে সারাদিনই যে নিরপেক্ষ এবং নিরবিচ্ছিন্ন ভোট হলো, এই জন্য কিন্তু প্রশাসন কিন্তু অনেকটাই জোরদার ছিল, সেই সাথে শান্তিপূর্ণ এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এখন চলে যাব জামালপুরে আমাদের সহকর্মী সুবিনয় রায় তপু। ধন্যবাদ হারুন। জামালপুরে 169টি ভোট কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচন জামালপুর সদরে অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিল 5,51,455 জন। ভোট ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এবং এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনে যে ভোট গ্রহণগুলো হচ্ছে, ভোট গ্রহণের যে হিসাবগুলো আছে সেগুলো আসা শুরু করেছে। তো এখন পর্যন্ত নির্বাচনে এই ভোট গ্রহণে এগিয়ে রয়েছে চেয়ারম্যান পদে, মোটরসাইকেল মার্কায় বাবু বিজন কুমার চন্দ এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান স্বপন, তিনি কাপ্পিরিচ মার্কায় তিনি কিছুটা পিছিয়ে রয়েছে। তো সার্বিকভাবে বিভিন্ন কেন্দ্রের সংবাদগুলো যদি আসা শুরু করলে সার্বিকভাবে বলা সম্ভব হবে। আর সারাদিন ব্যাপী নির্বাচনে কোনো ধরনের জামালপুরে বিশৃঙ্খলা হয়নি এবং নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। সকাল থেকে নির্বাচনে কিছুটা ভোট উপস্থিতি কম ছিল ভোটারদের, ধীরে ধীরে বেলা গড়ানোর সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছিল। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জামালপুর থেকে জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ তথ্য। রিজওয়ানা। তবু আপনাকে ধন্যবাদ। জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেই সাথে মোহাম্মদ হারুনুর রশিদ পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, দুজনকেই ধন্যবাদ। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে 5 জন আহত হয়েছেন। মাদারীপুর সদরে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। নরসিংদী সদরের একটি কেন্দ্রে 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। সিরাজগঞ্জের বেলকুচিতে টাকা দিয়ে ভোট কেনার সময় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছেন ডিবি পুলিশ। সুনামগঞ্জের সাল্লায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। লক্ষ্মীপুরের রামগতির একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 8 জন আহত হন। আর টাঙ্গাইলের মধুপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক হয়েছেন 3 জন। ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনিয়ে নেয় এক যুবককে আটক করেছে পুলিশ। বিক্ষিপ্ত 2-1টি ঘটনা ছাড়া উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে সিইসি বলেন, ভোট পড়েছে 30 থেকে 40%। অনিয়মের অভিযোগে 2টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে বলে দাবি সিইসির। রফিকুল ইসলামের রিপোর্ট। প্রথম ধাপে 139টি উপজেলায় নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভোটের বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আমরা এই পর্যন্ত যে তথ্য সিইসি বলেন, 34টি কেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। ভোটের পার্সেন্টেজটা 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। ভোটার উপস্থিতি কম থাকার কারণ হিসেবে ঝড় বৃষ্টি ও ধান কাটার মৌসুমকে দায়ী করছেন সিইসি। সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল।
আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি, ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 25 জন আহত হয়েছে। ভোটারদের অনাগ্রহের কারণে ভোট কম পড়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রধান নির্বাচন কমিশনার। এটা নিয়ে কোনো মন্তব্য আমি করব না। বুধবার সকাল 8টায় শুরু হয়ে ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। সারা দেশের 139 উপজেলায় ভোট হয় 10,399টি কেন্দ্রে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সরকারের দামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, বিএনপি ভোট বর্জনে যে আহ্বান জানিয়েছিল জনগণ তা গ্রহণ করেছে। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী সরকার মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজন ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটাই খুশি কথা। সুতরাং আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে। রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম 2024-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সকালে হজের প্রথম ফ্লাইট সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনার ফলে হজযাত্রীদের দুর্ভোগ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, ভিসা জটিলতা ও ফ্লাইট বিপর্যয়ের সমাধান হয়েছে। তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিদের অধিকার আদায় সহজ হতো। আতিকা রহমানের রিপোর্ট। আল্লাহর সন্তুষ্ট অর্জনে প্রতি বছরের মতো এবারও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আরাফাতের ময়দানে হাজির হবেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। এবছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে 85,257 জন হজ করতে যাবেন। এই উপলক্ষে উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান জানান, বিড়ম্বনা এড়াতে ঢাকায় হজ যাত্রীদের বোর্ডিং, চেক ইন ও বাংলাদেশি ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হয়েছে। তারা যাতে নিরাপদে বিমানে উঠতে পারে সেজন্য হজ অফিস থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করা হবে। সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করা যায় সেই ব্যবস্থাটাও করে দিয়েছি এবং এই ডিজিটাল সেন্টারে গেলে সেখানে বসেও কিন্তু রেজিস্ট্রেশন করা যেতে পারে। এখন কত সহজভাবে আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008 নির্বাচনী ইস্তেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে। এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে, সেই ব্যবস্থাও করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলো আরো কার্যকর ভূমিকা পালন করলে মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধ হতো। সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী, পুরুষ, ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা অগ্রগামী হতে পারতাম। বৃহস্পতিবার সকাল 7:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম হজ ফ্লাইট 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় উদ্দেশ্যে যাত্রা করবে। দুপুর 1টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে। আবার দেশে প্রত্যাবর্তন করতে পারে। আতিকা রহমান, RTV, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতায় অর্থনৈতিক বিরূপ প্রভাব কাটানো, একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে এরই মধ্যে সব মন্ত্রণালয় এবং বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ অধিবেশনে নিজের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষদের কথা মাথায় রেখে অব্যাহত থাকবে টিসিবি এবং OMS সহ নানা সেবামূলক ব্যবস্থাও। এক প্রশ্নের জবাবে সড়ক দুর্ঘটনা রোধ এবং চাঁদাবাজি বন্ধে নানা উদ্যোগ গ্রহণের কথাও জানান সরকার প্রধান। আপনাকে ধন্যবাদ। আমাদের মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরো ঘনীভূত দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বিধায় সরকার এই বিষয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খাদ্যশস্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে স্থিতিশীলকরণ এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে খোলা বাজারে ওএমএস এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমে সারা দেশে সর্বমোট 871টি কেন্দ্রে খাদ্যশস্য বিক্রয় করা হচ্ছে। দেশের সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখ ও কর্মস্থলমুখ যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক ও মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন যানজট চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ায় বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছে সাংবাদিকরা। দুপুর 2:30টায় সংবাদ সম্মেলনে অংশ নিতে নির্ধারিত সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র সহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কিনা। সন্তোষজনক জবাব না পেয়ে সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে তারা। কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতে দাবি জানিয়ে আসছে অর্থনৈতিক বিটের রিপোর্টাররা। বাংলাদেশ ব্যাংক যতদিন আমাদেরকে আগের মতো অ্যাক্সেস না দিবে ততদিন আসলে আমরা আমাদের রুটি রুজির স্বার্থে এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণ করার যে আমাদের যে দায়িত্ব, সেই দায়বদ্ধতার স্বার্থে আমরা আগামীতে আরও হয়তো কঠোর কর্মসূচিতে যাব। আমাদের একটা কমিটি আছে, আমরা সেই কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, কিন্তু আজকের প্রোগ্রাম আমরা সবাই বর্জন করেছি। তথ্য অধিকার আইনের আওতায় পড়ে এমন তথ্য যে কোনো সরকারি প্রতিষ্ঠানকে দিতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তথ্যের মধ্যে প্রবেশাধিকার থাকতে হবে। তথ্যের জন্য গণমাধ্যমের পক্ষে তিনি নিজেই নেগোসিয়েট করবেন বলেও জানান। আর এ সময় প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালিক এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফি জাকির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তথ্য দেওয়ার ব্যাপারে যাদের বাধ্যবাধকতা আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং তাদের সাথে আমরা কমিউনিকেট করব বিভিন্ন পর্যায়ে, যেন তথ্য চাওয়া হলে সেটা দেয়া হয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি যে পদে বসে আছি বা বিভিন্ন পর্যায়ে আমরা সরকারের জায়গায় বা প্রশাসনের জায়গায়, সেই পদের সাথে সংশ্লিষ্ট যত তথ্য সেটা জনগণের প্রপার্টি, এটা আমার প্রপার্টি না। তাপদাহকে পুঁজি করে রমরমা হয়ে উঠেছে নকল স্যালাইনের ব্যবসা। গেল এক সপ্তাহে অভিযান চালিয়ে এমন একাধিক কারখানার সন্ধান পেয়েছে ডিবি। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। সংস্থাটি বলছে, পানির সাথে চিনি মিশিয়ে স্যালাইন বানিয়ে নামি দামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি করত তারা। একই কারখানায় নকল কেমিক্যাল দিয়ে তৈরি করা হতো শিশু খাদ্য। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বাজারজাত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, দেখে বোঝার উপায় নেই এসব নকল স্যালাইন। রাজধানীর পুরান ঢাকায় গেল কয়েকদিনে এমন বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে ডিবি। সংস্থাটি বলছে, মূলত নামি দামি ব্র্যান্ডের নকল শিশু খাদ্য তৈরি করত তারা। তাপদাহের সুযোগকে কাজে লাগিয়ে স্যালাইন ব্যবসায় জোর দেয় চক্রটি। অস্বাস্থ্যকর পরিবেশে শুধু পানি আর চিনি দিয়েই তৈরি করত এসব স্যালাইন। এক্সপায়ার ডেট বিএসটিআর অনুমোদন ছাড়া আরেকটা গ্রুপ লবণ আর চিনি দিয়ে স্যালাইন বানাচ্ছে। এসএমসি এবং এসএনসি দুইটা ডিফারেন্স দিয়ে তারা এই নকল এসএনসি স্যালাইন বানাচ্ছে। সেটা কোটি কোটি আমার মনে হয় স্যালাইন ঢাকা শহর সব বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি হয়েছে। তারা আমাদের কাছে স্বীকার করেছে সেটা চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে তারা বিক্রি করেছে। ডিবির অভিযানে বেশ কয়েকটি নকল শিশু খাদ্য তৈরির কারখানারও সন্ধান মেলে, যেখানে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশে ভেজাল রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে শিশু খাদ্য। নামি দামি ব্র্যান্ডের মোড়কে সেগুলো বাজারজাত করে অসাধু চক্র। শিশু খাদ্য ভেজাল কোমল পানীয় দ্রব্য ডিঙ্গলি উৎপাদন করে, এবং এটার মূল হলো আনোয়ার হোসেন। তিনি শিশু খাদ্য কারখানার মালিক। পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে, কিন্তু তার কোনো বিএসটিআর অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট তো নাই। এদিকে চার্জারের কথা বলে চট্টগ্রাম পোর্ট থেকে খালাস করা 100-র বেশি চোরাই ল্যাপটপ জব্দ করেছে ডিবি। তারা বলছে, কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে এসব অবৈধ ল্যাপটপ বাংলাদেশে ঢুকছে। এই মালটা তো অবশ্যই কাস্টমস হাউস দিয়ে এসেছে। সেখানে যদি কোনো কর্তৃপক্ষের যদি নেগলেন্সি থাকে, আমরা তদন্ত করে
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেব। সুমন তানভীর, RTV, ঢাকা। বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। এই দল করলে নির্বাচন করা যায় না। দেশে হিরো আলম বা চরমোনাই হুজুরকে ঘুষি মারলেও যুক্তরাষ্ট্র বিবৃতি দেয়, কিন্তু ইসরায়েলি বর্বরতা নিয়ে তারা কোনো কথা বলেন না। 13 দিনের বিদেশ সফর নিয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, যেসব দেশের প্রতিনিধির সাথে কথা হয়েছে তাদের প্রায় সব দেশই কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দক্ষ জনশক্তি প্রেরণ, ছাত্রছাত্রীদের ভিসা জটিলতা নিরসন, হালাল খাবার এবং তেল গ্যাস রপ্তানি সহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হয় এই সফরে। মিস ধিমা আল ইয়াহিয়া, তার সাথে আলোচনা হয়েছে। তিনি বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন। তিনি আমাদের দেশের আইসিটি খাত থেকে যাতে আরও বেশি রপ্তানি হয় সেজন্য আমাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতু সেরি উত্তমা হাজি, তার সাথে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং আমরা FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি তাদের সাথে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। দুপুরে খয়খাটপাড়া সীমান্তে পতাকা বৈঠকে তারা দুঃখ প্রকাশ করে জানান, ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে যাওয়ার সময় তাদের আক্রমণ করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। নিহত 2 জনের মৃতদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে পতাকা বৈঠকে বরাতে জানিয়েছে বিজিবির 18 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান। এর আগে ভোরে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডীর খয়খাটপাড়া সীমান্তে ঘটনা ঘটে। পুলিশ ও বিজিবি জানায়, তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিওপি আওতাধীন 446/14 পিলার সংলগ্ন খয়খাটপাড়ার ভারতের দরগা সিং এলাকায় বিএসএফ এর টহল দলের গুলিতে 2 বাংলাদেশির মৃত্যু হয়। ঘটনার পর মৃতদেহ দুটি ভারতে নিয়ে যায় বিএসএফ। নিহতদের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ব্রহ্মোত্তর এবং মাগুরা গ্রামে। ওরা গুলি করলো কি জন্য? ওরা তো মা বোন আছে, ওরা তো কোনো মায়ের সন্তান। মা ছাড়া তো দুনিয়াতে আসে না, ওরা তো কোনো মায়ের সন্তান। পাড়া যার 7-7 বলে গুলি করছে, উপরে টিপে গেছিল, যখন পাড়া গিয়ে বলে গুলি করছে, এক গুলি 2 জন মারা গেছে। আমাদের ওয়ার্ডে মনে করেন যে এইভাবে বর্ডারে মানুষ মারা হয়, যে মানুষ হত্যা করা তো আইনে নেই, জেল পাস হইতো, 10 বছর পরে ফিরে আসতো, এরকম জানি না হয়। অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে দেশে অনুসন্ধান করছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত কোনো উপসর্গের রোগী পাওয়া না গেলেও তৎপর আছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে রাজধানীর সেডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সম্প্রতি সারা বিশ্বে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় টিকা প্রত্যাহার করে প্রতিষ্ঠানটি। এ সময় ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জামের সংকট ঠেকাতে সতর্ক রয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে মশা নিয়ন্ত্রণ করতে না পারলে হাসপাতালে চিকিৎসা দিয়ে সংকট মোকাবেলা করা সম্ভব হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের দেশে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রিপোর্ট আমরা পাই নাই। তবে আমি এটা জানার পরে ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে, মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। আমরা সেটা এখনো যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি এটার সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য। রাজধানী মান্ডা ও করুনগর খালের উভয় পাড়ে নেয়া বৃক্ষরোপণ কার্যক্রম ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুপুরে মান্ডা খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা জানান তিনি। প্রকল্পের আওতায় খালের দুপারে 39 কিলোমিটার দৈর্ঘ্যে প্রায় 35,000 চারা রোপণের ফলে আগামী বছর জুনের মধ্যে খালগুলোর দৃশ্যমান পরিবর্তন হবে বলে জানান ডিএসসিসি মেয়র। মান্ডা খালের যেই প্রকল্পের নান্দনিক পরিবেশ সৃষ্টি, পুনঃখনন, পুনরুদ্ধার, সংস্কার, এই কার্যক্রম আমরা শুরু করতে পারছি, যার মাধ্যমে আমরা আশাবাদী যে অচিরেই ঢাকার যে সুন্দর ঢাকা গড়ার যেই স্বপ্ন আমরা দেখি, যে প্রত্যয় নিয়ে আমরা কাজ শুরু করেছি, সেই কার্যক্রম সেই সুন্দর ঢাকা দৃশ্যমান হওয়া শুরু করবে।
রাজধানী ঢাকার বেশ কয়েকটি পয়েন্টে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। গাবতলী, শ্যামলী, আসাদ গেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রমের সময় জানালার পাশ দিয়ে প্রতিনিয়ত মোবাইল ফোন এবং নারীদের কানের দুল সহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিচ্ছেন দুর্বৃত্তরা। এসব অপরাধ দমনে পুলিশ আন্তরিক নয় বলেও অভিযোগ ভুক্তভোগীদের। সোফিয়ান ফারাবির রিপোর্ট। প্রতিনিয়তই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সড়কের দুপাশে ওত পেতে থাকে ছিনতাইকারীরা। বাসে জানালার পাশে থাকা যাত্রীরা যখন মোবাইল ফোনে মগ্ন, তখনই গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নেয় এই চক্রটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাজধানীর গাবতলীতে একটি সংঘবদ্ধ চক্র এসব অপরাধ ঘটাচ্ছে। রাজধানীর আরো কয়েকটি এলাকাতেও রয়েছে এ ধরনের দুর্বৃত্ত চক্র। আমার সামনে থেকে আমি যখন মোহাম্মদপুর আসাদ গেটে ছিলাম, তখন আমার সামনে থেকে একটা মোবাইল টান দিয়ে নিয়ে গেছে। দেখছি জানলা খোলা থাকলে মোবাইলে কথা বললে তখন এটা টান দিয়ে নিয়ে যায়। যে কানের দুল ছিঁড়ে নেয়, মাঝে মধ্যে দেখছি মোবাইল নিতে আছে। প্রতিদিনই ঘটে আমগো লাইনে, মমিতা রোডে, ঠিকানা রোডে, চাঙ্গারপুর রোডে বেশি, বুঝছেন? যাতায়াত বেশি, তো এদিকে যাত্রীর যাতায়াত বেশি, ছিনতাইকারও বেশি। সাধারণ যাত্রীরা জানায় এসব অপরাধ নিয়ন্ত্রণে আন্তরিক নয় পুলিশ, ফলে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। 12টা বাজে আমি এখানে ফোনে কথা বলতেছিলাম, আর পিছনে ছিল গাবতলী স্ট্যান্ডে, ফোনটা নিয়ে দৌড় দিচ্ছে। থানা অভিযোগ করছি, বলছে দিবে, এখন পর্যন্ত ফোনটা আমি হাতে পাইনি। যে পুলিশ প্রশাসন ওনারা চাইলে আসলে ওনারা যে কঠোরভাবে এটা দমন করার জন্য চেষ্টা করে, অবশ্যই পারবে। এটা এমন আহামরি কিছু না, এবং আমাদের সকল নাগরিকদের একটু সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। মোবাইল ফোন ছিনতাই সহ এসব ঘটনায় থানায় অভিযোগ করে ফল না মেলায় হতাশা জানিয়েছেন অনেকেই। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে 2.5 কোটি টাকায় সেতু এলাকাবাসীর কোনো কাজেই আসছে না। অপরিকল্পিতভাবে নির্মিত সেতুটি এখন স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিনাইন মরা নদীর ওপর নির্মিত সেতুটি প্রয়োজনের তুলনায় অনেক ছোট। এছাড়া দুপাশে সংযোগ সড়ক না থাকা 2 বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে সেতুটি। সিরাজগঞ্জ দক্ষিণ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহান সিন্থির রিপোর্টে। 2017 সালের ডিসেম্বর মাসে বৃহত্তর পাবনা ও বগুড়ার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 2 কোটি 24 লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জের বিনাইন মরা নদীর উপর নির্মাণ করা হয় 52 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি। ঠিকাদারি প্রতিষ্ঠান RAB-RC প্রাইভেট লিমিটেড। 2018 সালের 4 ডিসেম্বর সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 21 সালের নভেম্বরে গিয়ে শেষ হয়। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বরাদ্দের টাকা না পাওয়ার অজুহাতে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ 3 বছর ধরে এই ব্রিজের রাস্তা কাজ বন্ধ হয়ে রয়েছে। আমাদের খুবই অসুবিধা, আমাদের মোটরসাইকেল নিয়ে চলাচল করা খুবই কষ্ট। এবং প্রাইমারি সরকারি স্কুল আছে, এখানে ছেলেবেলারা পিছলা খেয়ে আসার পরে নাগরপুর হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়েছে। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা মনে করেন যে রাস্তাঘাট দিয়া অন্য বাসার সমানে কাজ কাম করে রাখি। আর এই ব্রিজটা চালায় মনে করেন 6 মাস কাজ করতে পারি আমরা, 6 মাস করে আরেকটা কন্ট্রাক্টরও ক্লিয়ার করতে পারে না। এখন এইটা চলাচল, সামনে বর্ষা আসতেছে, এটা চলাচল ব্রিজটা কাজ কমপ্লিট হইলে মানুষের চলাচল সুবিধা হওয়া যায়। এনে বর্ষা মাসের দিনে গাড়ি পার হইবার পারলা, মোটরসাইকেল পার হইবার পারলা। সরকারের কাছে দাবি হইলে এই ব্রিজটা যদি কমপ্লিট করে দেয়। এদিকে সেতুর কাজ শেষ না করেই পাশে নতুন 30 মিটার দৈর্ঘ্যের আরেকটি সেতু নির্মাণ কাজ শুরু করবে LGD। এর ব্যয় ধরা হয়েছে 3 কোটি 15 লাখ টাকা। প্রজেক্ট শেষ হওয়ার কারণে ব্রিজের কাজ অসম্পূর্ণ ছিল। তারপরে আমরা ওখানে বিভিন্ন অনুসন্ধান করে ওখানে প্রাক্কলন প্রস্তুত করে ঢাকাত পাঠানো ছিল। সেখানে এখন ওর পাশে একটা ব্রিজ হবে এবং অলরেডি টেন্ডার হয়ে গেছে, ঠিকাদার নিযুক্ত হয়ে গেছে। আশা করা যাচ্ছে অচিরেই কাজ শুরু হবে। এই অবস্থায় নতুন সেতু নির্মাণের আগে পুরাতন সেতুর পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিন্থি, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দো সুলে তলিয়ে গেছে শত শত শহর। প্রবল বর্ষণে এখন পর্যন্ত নিহত 90, এছাড়া নিখোঁজ রয়েছেন 130 জনেরও বেশি। বাস্তুচ্যুত প্রায় 1.5 লাখ মানুষ। বন্যায় তলিয়ে যাওয়া কিছু শহর অন্যান্য অঞ্চল থেকে এখনও বিচ্ছিন্ন। নিখোঁজদের খুঁজে পাওয়ার আশা ধীরে ধীরে কমছে, তাই নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের পক্ষে বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এবার বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 169 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার রাফা শহরে হামলা চালালো ইসরায়েলি বাহিনী।
একে মানবিক ও রাজনৈতিক বিপর্যয় বলছে জাতিসংঘ। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের পরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ইউরোপেও। ইউরোপের বিভিন্ন দেশের মতো এবার বিক্ষোভে উত্তাল হয়েছে নেদারল্যান্ডস। বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিশ, এ ঘটনায় আটক করে 169 জনকে। এছাড়াও অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে, ফিনল্যান্ডের হেলসিঙ্কি, ডেনমার্কের কোপেনহেগেন, ইতালির বোলোগনা, স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজার রাফা শহরে হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। দখলে নিয়েছে রাফা ক্রসিং, মোতায়েন করেছে সেনা সদস্য। ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে একই পরিবারের 7 জন। এ পরিস্থিতিতে দেশটিতে একটি অস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। রাফায় মানবিক বিপর্যয়ের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ বিবেচনা না নেওয়ায় এ ব্যবস্থা নিল বাইডেন প্রশাসন। হামলার পরে জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন, রাফায় ইসরায়েলি বাহিনীর পূর্ণ আগ্রাসন হবে একটি কৌশলগত ভুল, মানবিক ও রাজনৈতিক বিপর্যয়। শাহাদাত শাওন, RTV। খেলার খবর ক্রিকেট। 3টি পরিবর্তন এনে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2টি টি-20-র জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ভিডিও বার্তায় বিসিবি জানিয়েছে, চতুর্থ এবং পঞ্চম টি-20-র জন্য সাকিব মুস্তাফিজের সঙ্গে ফিরেছেন সৌম্য সরকার। 5 ম্যাচের সিরিজে প্রথম 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করা বাংলাদেশ শরীফুলকে রেস্ট দেওয়ার পাশাপাশি বাদ দিয়েছে কোনো ম্যাচ না খেলা আফিফ এবং ইমনকে। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2টি ম্যাচে সাকিব এবং মুস্তাফিজ যে খেলবেন তা আগেই নিশ্চিত ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার সে ঘোষণাটি এলো বিসিবির পক্ষ থেকে। সে ঘোষণায় তাদের 2 জনের সঙ্গে সৌম্যর দলে ফেরায়ও নেই কোনো চমক। কোচের পছন্দের ছাত্রের জন্য অপেক্ষা ছিল কেবল ফিট হওয়ারই। যথারীতি এই বাঁহাতি মার্কুটে ওপেনারও ফিরলেন দলে। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কি অবস্থাতে আছে। তবে এই 3 জনকে জায়গা ছেড়ে দিতে কারা বাদ পড়বেন সেখানেই ছিল সবার আগ্রহ। সামনেই টি-20 বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান অঞ্চলে আয়োজিত সেই বিশ্বকাপ উপলক্ষে আগেভাগে দেশ ছাড়বে জাতীয় দল। তাই লম্বা সফরের আগে মানসিকভাবে চাঙ্গা রাখতে শরীফুলকে দেয়া হয়েছে বিশ্রাম। শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইন্টেন্ট ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে। তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে যাতে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারে, ও একটু রেস্ট পায়, শরীরটা আবার রিচার্জ করে ফিরতে পারে। অপরদিকে প্রথম 3 ম্যাচে মাঠেই নামার সুযোগ হয়নি ইমন ও আফিফের। নিয়মিত ব্যাটিং দন্যতায় ভোগা লিটন টিকে গেলেও সৌম্য সাকিবকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়তে হয়েছে সেই 2 জনকে। যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি-20 সিস্টেমের মধ্যেই আছে। আফিফের ক্ষেত্রে ওই একই জিনিস, যারাই এই টি-20-র মধ্যে আছে এরা সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে, সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না টিমের কম্বিনেশনের কারণে। সিরিজের শেষ 2টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 10 এবং 12 মে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সংবাদ শেষ করব জন্মবার্ষিকীতে বিশ্বকবিকে স্মরণের মধ্য দিয়ে। চির নতুনেরও দিল ডাক, আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। বাঙালির আবেগ, অনুভূতি আর সংকটে কবিগুরুর গান কবিতা জুগিয়েছে সাহস ও অনুপ্রেরণা। বহুমাত্রিক সৃজন কর্মে বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন রবীন্দ্রনাথ। মানুষের মনে শান্তি, কল্যাণ ও সুগভীর বোধে তৈরি করেছেন নিপুণ প্রত্যয়। নৈতিক অবক্ষয় দূর করে নতুন প্রজন্মকে বাঙালির সংস্কৃতিকে আকৃষ্ট করতে রবীন্দ্র পাঠ অপরিহার্য বলে মনে করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক লাইসা আহমেদ। আতিকা রহমানের রিপোর্ট। আকাশ ভরা সূর্য তারা, হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশক কোহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যে রবীন্দ্রনাথের জন্ম, তার সাহিত্য কিরণ আজও বাঙালি জীবন ও মানুষে এখনো দীপ্তমান। সাহিত্যে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে আনে বিশ্বমর্যাদা। তাই তো শতবর্ষ পরেও মঙ্গল আলোকে কৌতূহল ভরে বাঙালি স্মরণ করে রবি ঠাকুরকে।
বাঙালির আত্মিক মুক্তি ও স্বনির্ভরতার প্রতীক কবিগুরু বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। ৮০ বছরের জীবনে তিনি লিখেছেন ৫২টি কবিতা গ্রন্থ, ১৩টি উপন্যাস, ছোট গল্পের বই ৯৫টি, গদ্য গ্রন্থ ৩৬, নাটক ৩৮টি, এঁকেছেন ২৫০০-এরও বেশি চিত্রকর্ম। রবীন্দ্রসঙ্গীত শিল্পী লাইসা আহমেদ লিসা বললেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম আজও প্রাসঙ্গিক। তাই বাঙালির হাজার বছরের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যে প্রজন্মের বিচ্যুতি ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্র চর্চা জরুরি। শিশু বয়স থেকে ছেলে মেয়েদেরকে রবীন্দ্রনাথের ছড়া অথবা কবিতার যদি কিংবা গানের সঙ্গে তার যদি পরিচিতি না করি, বিশেষত স্কুল লেভেল থেকে যদি এটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে অনেক বেশি কার্যকর হবে। কেউ সুন্দর করে বলছেন, রবীন্দ্রনাথের জীবন নিয়ে বলছেন, তার কাজ নিয়ে বলছেন, ধারাবাহিকভাবে বলছেন, সেগুলো যদি প্রচারিত হয়, আমার মনে হয় আস্তে আস্তে এই বিষয়ে তাদের আগ্রহ বাড়বে এবং তারাও জানতে চাইবে। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা অনেক সহজ হবে বলে মনে করেন তিনি। আমরা বাঙালি হিসেবে, আমরা এই দেশের নাগরিক হিসেবে আমার হাজার বছরের ঐতিহ্য কি, তার সঙ্গে কি আমার সংযোগ রয়েছে, নাকি আমি বহির্বিশ্বায়নের ফলে তাদের যেগুলো ভালো জিনিস সেটা যেমন গ্রহণ করব, যেটা খারাপ জিনিস সেটাকে বর্জন করবার মতো মানসিকতাটা তো তৈরি করতে হবে। আমি সত্যি সত্যি সেই ধারার মধ্যে রইলাম কিনা, সেই বোধটা তৈরি করতে হলে অবশ্যই শিক্ষা ব্যবস্থায় বিশেষভাবে জোর দেওয়া দরকার। চিরন্তন সত্য সৌন্দর্যের মাধুরীতে, প্রকৃতি ও মানবপ্রেমের সব উপলব্ধিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মনে বিচরণ করবেন অনন্তকাল। জন্মদিনে বিশ্বকবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আতিকা রহমান, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।